5ই মে 2013, মতিঝিলের সেই কাল রাত আজও এক অমীমাংসিত হাহাকার। ঘর ছেড়ে আসা তৌহিদি জনতার সেই রক্ত ভেজা হাহাকার আর বুক ফাটা আর্তনাদ আজও ঢাকার প্রতিটি ধূলিকণায় মিশে আছে। কি ঘটেছিল সেদিন শাপলা চত্বরে? কত মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল মতিঝিলের রাজপথ? সেই নারকীয় মিশন আর ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়ের আদ্যপ্রান্ত তুলে ধরতে আপনাদের সাথে আছি আমি, আবু সালেম মোহাম্মদ সাব্বির। 2013 সালের 6 এপ্রিল রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ থেকে নাস্তিক ব্লগার ও ইসলাম ধর্মের অবমাননাকারীদের কঠোর শাস্তির বিধানসহ 13 দফা দাবি ঘোষণা করেন হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। দাবি মেনে নেওয়ার জন্য ওই মাসের 30 এপ্রিল পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়, নয়তো 5 মে ঢাকা অবরোধের কর্মসূচি ঘোষণা দেন সংগঠনটির নেতারা। যত নাস্তিকবাদী, ধর্মবিরোধী, রাসূলের অবমাননাকারী আছে, তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে। সরকার তাদের সেই দাবি না মানায় 5ই মে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করেন হেফাজতে ইসলাম। সেই কর্মসূচিতে যোগ দিতে লাখ লাখ মানুষ ঢাকার দিকে ছুটতে থাকে, কিন্তু পথে পথে চলে বাধা এবং হামলা। সকাল থেকেই ঢাকার 6টি প্রবেশ পথ দিয়ে আসতে শুরু করেন হেফাজত কর্মীরা, কিন্তু সব জায়গাতেই চলতে থাকে তাদের উপর হামলা ও বাধা। পথে পথে সেই বাধা ও হামলা উপেক্ষা করে বেলা 11:30টার দিকে ঢাকার বাইরে থেকে আসা লোকজন রাজধানীতে ঢুকে পড়ে এবং জমায়েত হতে থাকে শাপলা চত্বরে। আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী নিরীহ মাদ্রাসা ছাত্রদের ওপর বিভিন্ন জায়গা থেকে অতর্কিত হামলা করতে থাকে। হেফাজত কর্মী, পুলিশ এবং আওয়ামী ক্যাডারদের ত্রিমুখী এই সংঘর্ষ থেমে থেমে চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত। এদিকে বাইরে যখন এমন রণক্ষেত্র, তখন লালবাগ মাদ্রাসায় অবস্থানরত আল্লামা শাহ আহমদ শফী সহ অন্য নেতাদের অবরুদ্ধ করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। শাপলা চত্বরের সমাবেশ বন্ধের জন্য চাপ দিতে থাকে বিএনপির তৎকালীন উপকমিশনার ও সাবেক ডিবি প্রধান সহ অন্যরা, কিন্তু আহমদ শফী কর্মসূচি প্রত্যাহারে রাজি না হয় আনুমানিক 11টার দিকে তাকে জোরপূর্বক বিমানে করে চট্টগ্রামে পাঠিয়ে দেন সাবেক ডিবি প্রধান হারুন। এদিকে গণমাধ্যমে প্রচার করা হয় পুলিশ নিরাপত্তা দিয়ে আহমদ শফীকে লালবাগ মাদ্রাসা থেকে নিয়ে শাপলা চত্বরে রওনা দিলেও কিছুটা পথ গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং নিরাপত্তার অভাবে তিনি চট্টগ্রাম ফিরে গেছেন। দিনভর পুলিশ এবং আওয়ামী লীগ ক্যাডারদের হামলায় হেফাজতের বহু নেতাকর্মী হতাহত হন এবং সন্ধ্যা নাগাদ অন্তত 18 থেকে 20 জন নিহত হন বলে জানান হেফাজত নেতারা। সন্ধ্যার পর হেফাজতের সমাবেশের প্রতি একাত্মতা জানিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে নেতাকর্মীদের সহায়তার নির্দেশ দেন। অন্যদিকে জামাত প্রকাশ্যে ঘোষণা না দিলেও শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করেন। সবশেষ আল্লামা শফীকে ম্যানেজ করতে না পারায় সরকার দুশ্চিন্তায় পড়ে যায়। আহমদ শফীকে পাঠিয়ে দেওয়ার পরই জরুরি বৈঠকে বসেন সরকারের ঊর্ধ্বতন কর্তারা। সেই বৈঠকেই নেওয়া হয় ভয়ঙ্কর এক নৃশংস পরিকল্পনা। সিদ্ধান্ত হয় যত লাশই পড়ুক রাতের মধ্যেই শাপলা চত্বরকে সাফ করতে হবে। রাত 12টার সময়, 12টার পর থেকে 1টার পরে 2টার মধ্যে শাপলা চত্বর পরিষ্কার। আইনশৃঙ্খলা বাহিনী রাত 12টা থেকেই 3 দিক থেকে শাপলা চত্বর ঘিরে ফেলতে থাকে। রাত 2:30 গোটা মতিঝিল এলাকা বিদ্যুৎহীন করে দেওয়া হয়। শুরু হয় অপারেশন ফ্লাশ আউট। ইতিহাসের নজিরবিহীন এক অভিযানে বিজিবি, র্যাব ও পুলিশ মিলে 10 মিনিটে হাজার হাজার রাউন্ড গুলি ছোড়ে ঘুমন্ত আলেম আর ছাত্রদের ওপর বৃষ্টির মতো বুলেট বর্ষণ করা হয়। তৌহিদি জনতা বায়তুল মোকাররমে আশ্রয় নিলে সেখানেও হামলা করা হয়। ভাঙচুর ও আগুন দেওয়া হয় আশেপাশের সব দোকানপাটগুলোতে। সেই আগুনে বইয়ের দোকানগুলোতে থাকা কোরআন শরীফও পড়তে থাকে এবং সেটা নিয়েও তৈরি হয় আরেক ধোঁয়াশা। আগুনে যখন কোরআন শরীফ পড়ছে, তখন তৎকালীন সরকারের অনুগত কিছু মিডিয়া গুজব ছড়ায় যে হেফাজত কর্মীরাই এটি ঘটিয়েছে। এটি ছিল সুস্পষ্টত এক সাজানো নাটক। আনুমানিক ঠিক ফজরের সময়ের ঘন্টা দেড় ঘন্টা আগে হবে এবং ওই সময়টায় খুব সম্ভবত রাত 3টার দিকে হবে, যে একেবারে আমি নটরডেম কলেজের এই পাশটায় ছিলাম, অপর পাশটা আমি আমার
নিজের চোখে দেখার সুযোগ হয়নি। আমি নটরডেম কলেজের এই কাছাকাছি ছিলাম, শাপলা চত্বর থেকে এই 100 গজ দূরের মধ্যেই, মানে শাপলা চত্বরের কাছাকাছি ওখানে একটা পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পের ওই জায়গাটায় আমি ছিলাম। তো আমি দেখলাম যে ওখান থেকে নটরডেম কলেজের ওই পাশ থেকে পুলিশ সাজোয়া যান নিয়ে কয়েক স্তরে, পুলিশ র্যাব কয়েক স্তরে তারা ওখান থেকে কর্ডন করে আসছে এবং কাছাকাছি এসে তারা খুব একেবারে মানুষকে লক্ষ্য করে তারা ফায়ার করছে। টিয়ার শেলের ফায়ার মানুষের বুকে, মানুষের মাথাকে লক্ষ্য করে, যেখানে মানুষের জটলা, সেই জায়গাটায় মানুষ যখন ঘুমন্ত মানুষগুলো হঠাৎ দিক বিদিক শূন্য হয়ে ঘুম থেকে উঠে তারা কেউ পেট্রোল পাম্পের দিকে গেল, কেউ দিকে ডানে বামে, অনেক জায়গায় গিয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, কাজে সেখানে মানুষের একটা জটলা হয়ে গেছে। ঠিক সেই জটলার মধ্যে খুব কাছ থেকে, এই সর্বোচ্চ 20 থেকে 25 গজ দূর থেকে পুলিশ সেখানে তাক করে তাদেরকে ফায়ার করলো। সেটা হয়তো গুলির ফায়ারও হবে, বন্দুকের ফায়ার, অথবা টিয়ার শেল ডাইরেক্ট তাদেরকে। এত কাছ থেকে যদি বন্দুকের টিয়ার শেল গিয়ে একজন মানুষের মাথায় পড়ে, বুকে পড়ে, সে মানুষটা বেঁচে থাকার কথা না। এই জন্য অনেক রক্তপাত হয়েছে। তো এইভাবে প্রায় আধা ঘন্টা খানেক তারা অব্যাহতভাবে এই গোলাগুলি চালালো, আর বিকট আওয়াজে শব্দ, মানুষ দিক বিদিক শূন্য হয়ে চলে যাচ্ছিল। অভিযানের পরদিন সকালে দেখা যায় শত শত রক্তমাখা টুপি, ছেঁড়া তসবি আর কোরআন শরীফ রাজপথে পড়ে আছে। কিন্তু মানুষগুলো কোথায় গেল? সেই রাতের লাশের সংখ্যা নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল তা আজও উন্মোচিত হয়নি। ওরা তো মেরেছে গ্রুপ, তারপরে রক্ত সাফ করেছে, লাশ তুলে নিয়েছে তাকে আর গ্রুপ, রক্ত সাফ করেছে আর গ্রুপ, একটা টাইম কয়েকটা গ্রুপ কাজ করে একবারে, মানে ওটাকে যত আলামত আছে হত্যাকাণ্ডের সব মুছে দিয়েছে। ওরা লাশগুলো নিয়ে গেছে, রক্ত ধুয়ে দিয়েছে, যার ফলে পরবর্তীতে এসে মানুষ আর রক্ত দেখে না। কিন্তু আমি তো সচক্ষে দেখেছি যে এখানে ওখানে ছোপ ছোপ খালি রক্ত পড়ে আছে, যেদিকে গিয়েছি লাল রক্ত পড়ে আছে, বিল্ডিং এর নিচে, রাস্তায়, ধারে, ডোবায়, সর্বত্র। 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়। তবে প্রকৃত সংখ্যা নিয়ে এক যুগেরও বেশি সময় ধরে চলছে নানা বিতর্ক। তবে সবশেষ 2025 সালের মে মাসে হেফাজতে ইসলাম 93 জনের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। এর আগে মানবাধিকার সংগঠন অধিকার নিহতের সংখ্যা 61 জন বলে দাবি করেছিল। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে অন্তত 58 জন নিহতের কথা জানিয়েছিল, যদিও সঠিক সংখ্যা নিয়ে এখনও বিতর্ক রয়ে গেছে। শাপলা চত্বরের সেই